আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশবাসীর উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর আমি মনে করি এই কথাগুলি প্রতিটা সাধারণ মানুষের বলা উচিত এবং এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। কারণ হচ্ছে দেখেন, আমাদের দেশের সাধারণ পরিবারের কোনো সন্তান যখন পরিবারের দায়িত্ব নেওয়ার কথা চিন্তা করে, কিংবা নিজের কেরিয়ারের কথা চিন্তা করে, কিংবা নিজের সংসারের কথা চিন্তা করে, তখন এই শব্দগুলির সাথে যেন অটোমেটিকলি কানেক্ট হয়ে যায় যে আমাদের বিদেশে আসার ক্ষেত্র। অর্থাৎ আমাদের দেশের বর্তমান প্রজন্ম যখন কোনো কিছু করার চিন্তা ভাবনা করে, তখন বিদেশে আসাটা যেন তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। তার অন্যতম কারণ হচ্ছে তারা দেশে কোনো কিছু করার সুযোগ নাই, কিংবা তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় না। আর এটার ভোগান্তি আমরা সকলেই। কারণ আমরা সবাই জানি যে পড়াশোনা করার পর চাকরির ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়, এটা আমাদের নতুন করে বলার মতো আর কোনো কিছু নাই। এটা হয়তোবা আপনারা সবাই জানেন। একজন মানুষ পড়াশোনা করার শেষে যখন সে চাকরি করতে যায়, কিংবা চাকরির জন্য সে চেষ্টা করে, তখন হয়তোবা টাকার জন্য চাকরি হয় না, কিংবা বিভিন্ন আত্মীয় স্বজন মামা খালু না থাকার জন্য হয়তোবা ভালো কোনো চাকরিতে তারা যোগ দিতে পারে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম। আমার দেখা এরকম আমার নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছেন যারা স্কুলের টপার ছিল, কিংবা অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল। তারা এখন বর্তমানে পড়াশোনা শেষ করে কি করতেছে, ঢাকা শহরে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে তারা 15-16 হাজার টাকা স্যালারিতে চাকরি করতেছে। অথচ তারা একটা সময় ছিল স্কুলের টপার ছিল। যে আমরা তখন ছোট থাকতে আমরা তখন বলতাম যে আসলে আমরা পড়াশোনা করতে পারি না, কিংবা ভালো পড়াশোনার মধ্যে ভালো না, ও হয়তো একদিন অনেক অনেক বড় হবে, কিংবা ও হয়তো একদিন কিছু করতে পারবে। অথচ আজকে তারা পড়াশোনা শেষ করে কি পাচ্ছে দেশ থেকে? একজন দেশের নাগরিক হিসেবে তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে? এরকমভাবে শত শত হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা সব কিছু চেষ্টার পরে যখন কোনো উপায় না থাকে, তখন তারা সিদ্ধান্ত নেয় বাহিরে যাওয়ার, অর্থাৎ প্রবাস নামে জেলখানায় আসার। এই প্রবাসের মধ্যে কত শিক্ষিত ভাইয়েরা কাজ করতেছে, যে এরকম কাজ করতেছে যেটা আসলে আপনাদেরকে বোঝানোর মতো ভাষা নাই। আর প্রবাসে আসতেই হবে, কিংবা বিদেশে আসতেই হবে, এটা আমরা সবাই জানি। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে চাকরির ক্ষেত্র কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা যে এত সহজে হয়ে যাবে, এটা আসলে বলা ঠিক হবে না। এখন একটা বিষয় দেখেন, আপনারা যেইভাবে আপনারা বিদেশে আসতেছেন, কিংবা আপনারা যা শুরু করছেন, আমার মনে হয় যে এই বর্তমান প্রজন্মকে নষ্ট করার জন্য, কিংবা ধ্বংসের দিকে নেওয়ার জন্য শুধু এটাই যথেষ্ট। পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম কোনো নিয়ম নাই যে একটা মধ্যপ্রাচ্যের মতো যে কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য 6 থেকে 7 লাখ টাকা নেওয়া হয়। এটা শুধু আমাদের বাংলাদেশেই, আমার জানা মতো শুধু বাংলাদেশে এটার সিস্টেম আছে। আসলে এই বিষয়ে কি বলবো, এই বিষয়ে আসলে কেন এই বিষয়ে কথা বলে, কিংবা এই বিষয়টাই কেন আমি বারবার তুলে ধরার চেষ্টা করি, তার কারণ হচ্ছে যে দেখেন, যখন আমি ছোট ছিলাম, তখন আমি চিন্তা ভাবনা করতাম যে বড় হয়ে সাধারণ মানুষের জন্য, কিংবা অসহায় মানুষের জন্য কোনো কিছু করব। কিন্তু বড় হওয়ার পর এটা বুঝতে পারলাম যে আমি আমার দেশের সবচেয়ে বড় অসহায় মানুষ। কিন্তু তারপরও নিজের যে ইচ্ছা, নিজের যে আত্মশক্তি, এটা কখনো শেষ হয় নাই। আর চেষ্টা করে যাব, যদি আল্লাহ কোনোদিন আমাকে রহমত করে, কিংবা আল্লাহ যদি কোনোদিন আমাকে ওই শক্তি দেয়, তাহলে ইনশাল্লাহ একদিন দেশের সাধারণ মানুষের জন্য কিছু করব। তো দেখেন, একটি বিষয় হচ্ছে যে ইন্ডিয়া থেকে একজন মানুষ যদি 50 থেকে 60 হাজার টাকায় আসতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ থেকে কেন পারবে না? আমাদের বাংলাদেশে যে বর্তমান সরকার হোক, কিংবা
যারা সরকারি দলের ক্ষমতায় আসে কিংবা সরকারের দায়িত্ব নেয়, দেশের দায়িত্ব নেয়, তো তারা তো সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করে কিংবা দেশকে উন্নতি করার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা কি এটা জানেন যে দেশের সবচেয়ে বড় সমস্যা কোথায়? আজকে এটা ওপেনলি হচ্ছে যে একজন সাধারণ মানুষের কাছ থেকে মধ্যপ্রাচ্যের মতো যে কোনো রাষ্ট্রে, সৌদি আরব, কাতার, ওমান এরকম রাষ্ট্রে যাওয়ার জন্য 6 থেকে 7 লাখ টাকা নেওয়া হচ্ছে। অথচ এটা যে কত বড় সমস্যা, এই সমস্যা দিয়ে যে আমাদের নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিংবা তাদেরকে মানসিকভাবে মেরে ফেলা হচ্ছে, এটা আসলে বোঝানোর মতো ভাষা কিংবা শক্তি আমাদের কারোই নাই। না হলে একটা বিষয় যে আসলে সব জায়গাতেই, সব দেশেই মোটামুটি মানে দুর্নীতি বলুন, যাই বলুন, মিথ্যাচার সব দেশেই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে সাধারণ জনগণের উপর এতটা অত্যাচার কিংবা অবিচার বাংলাদেশ ছাড়া আর কোন রাষ্ট্রে করা হয়? আমি ইন্ডিয়ার কথা আমি বাদই দিলাম। দেখেন, আপনারা একটা বিষয় দেখেন, ইন্ডিয়া তো আসলে কি বলবো, ইন্ডিয়া হচ্ছে 120 কোটি মানুষ নিয়ে ইন্ডিয়া, মানে এত বড় একটি রাষ্ট্র। ইন্ডিয়ার কথা আমি বাদই দিলাম। আমি উগান্ডার মতো একটি দেশের কথা যদি বলে, দেখেন উগান্ডা হচ্ছে বর্তমান সময়ের মধ্যে উগান্ডা দেশের পরিস্থিতি খুবই খারাপ। অথচ মানে চিন্তা করা যায় যে ওই উগান্ডা, কেনিয়া এরকম দেশগুলি থেকেও সৌদি আরবের মতো বিভিন্ন রাষ্ট্রে কিংবা ওমান, কাতার যাই বলেন, এই রাষ্ট্রগুলিতে আসতে তাদের 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। উগান্ডা দেশের পরিস্থিতিও কিন্তু খুব ভালো যে তা না, তাদের দেশের পরিস্থিতিও অনেক খারাপ। কিন্তু দেখেন, তারা কিন্তু এই ক্ষেত্রটাকে সহজ করে রেখেছে। অথচ আমাদের বাংলাদেশের নাম, দাম, পদবি মানে এতটাই উপরের লেভেলে বলা হয় যে ডিজিটাল বাংলাদেশ। তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশের বর্তমান অবস্থা। চিন্তা করা যায় একটা বিষয় যে যেখানে মানুষ, কোটি কোটি মানুষের স্বপ্ন যে বিদেশে এসে পরিবারের হাল ধরবে, নিজের কেরিয়ার করবে, অর্থাৎ মানে নিজের স্বপ্নটাকে পূরণ করবে। কোটি কোটি মানে মধ্যবিত্ত অসহায় পরিবারের সন্তানের স্বপ্ন এটা। অথচ এই মাধ্যমটাকে এতটাই কঠিন করে রাখা হয়েছে। আর কি বলবো, কঠিন বলতে তো এটা মনে করেন যে এটা এরকম একটা সিস্টেমে নিয়ে গেছে যে এটা হচ্ছে আইন হয়ে গেছে যে 6 থেকে 7 লাখ টাকা দিয়ে আসা, এটা আইন হয়ে গেছে। অথচ এটা যে কত বড় দুর্নীতি, কিংবা এটার জন্য যে আমাদের বাংলাদেশের লাখ লাখ প্রবাসী ভাইয়েরা যে এই সৌদি আরবের মতো রাষ্ট্রে কত কষ্টে দিন পার করতেছে, এটা আসলে, এটা যদি আপনারা দেখেন কিংবা জানতেন তাহলে হয়তো এটা নিয়ে কাজ করার চেষ্টা করতেন। কারণ আপনাদের তো এগুলো দেখার কিংবা জানার সময় নাই, আপনারা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। আর না হলে স্বাধীনতার এত বছর পরও দেশ থেকে সবচেয়ে বড় যে সমস্যা, এই সমস্যাটাই দূর করা কিংবা দূর করতে হবে, এটা নিয়ে কোনো কথা আজ পর্যন্ত আমরা শুনি নাই। যে এজেন্সিগুলি, যে দালালরা এই কাজগুলি করতেছে, তাদের বিরুদ্ধে আপনারা কখন ব্যবস্থা নেবেন? আজ থেকে 20 বছর আগেও তো যখন মানুষকে বিদেশে পাঠানো হতো কিংবা বিদেশের যে সিস্টেম ছিল, একজন মানুষকে বিদেশে পাঠানোর জন্য তার বাড়িতে যাওয়া হতো, তাকে রিকোয়েস্ট করা হতো, তাকে বিভিন্ন অফার করা হতো। এমনকি যে ব্যক্তিটাকে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করা হতো তাকে অ্যাডভান্স টাকা দেওয়া হতো।
মানে সে টাকা দিবে না, তাকে টাকা অফার করা হতো, সে যদি বিদেশে যায় তাহলে তাকে টাকা দেওয়া হবে। আর এই ক্ষেত্রটাকে আপনারা কতটা কঠিন করে ফেলেছেন, যেটার জন্য এখন আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এই বিদেশের মাটিতে এসে তাদের জীবন নষ্ট করতেছে। বিদেশে আসার পর আপনি হাতে হয়তো গুনতে পারবেন যে মানে সফল হতে পেরেছে কিংবা ভালো কিছু করতে পেরেছে, হয়তো বা কয়েকজনের নাম আপনি হাতে গুনে বলতে পারবেন যে এই কয়েকজন মানুষ তারা সফল হয়েছে। কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে কত লাখ বাংলাদেশি ভাইয়ের জীবন নষ্ট হয়েছে? এটা আপনি বলতে পারবেন? এটা গণনা করা হয়তো বা ক্যালকুলেটর দিয়েও আপনি কখনো করতে পারবেন না। হয়তোবা আমি আজকে এই কথাগুলি বলতেছি, আগামীকালকেও হয়তোবা এরকমভাবে হাজার হাজার মানুষ আসবে এই সৌদি আরবের মধ্যে 6 থেকে 7 লাখ টাকা দিয়ে। এখন আমি দেখেন, আমি দেশবাসীর কাছে এটাই আমি বলবো যে আপনারা এটা নিয়ে কথা বলেন, অন্ততপক্ষে আপনারা 6 মাস আপনারা এটা নিয়ে প্রতিবাদ শুরু করেন এবং 6 মাস আপনারা বিদেশের শব্দটা মুখ থেকে মানে বাদ দিয়ে দেন যে আপনারা বিদেশে আসবেন না, এটা ঠিক না করে। আমি মনে করি যে এই 6 মাসে আপনাদের কোনো কিছু হবে মানে খুব ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করি না। যে এজেন্সিগুলি কিংবা যে দালালের বাচ্চারা এই কাজগুলি করে মানুষের সাথে, তাদেরকে পথে বসতে হবে যদি আপনারা 6 মাস পর্যন্ত এটা বন্ধ করে এটা নিয়ে প্রতিবাদ করেন। আজকে আমি যে কথাগুলি বলতেছি এই কথাগুলি হয়তোবা খুব কম মানুষ গুরুত্ব দিয়ে শুনবে, কারণ হচ্ছে যে আমাকে কেই বা চিনে। আজকে আমার এই কথাগুলি যদি কোনো রাজনীতিকবিদ কিংবা কোনো দেশের দায়িত্ববান মানুষরা বলতো, তাহলে এই কথার মাধ্যমে হয়তোবা কাজ হয়ে যেত। আপনি বিদেশে আসবেন, আপনি বিদেশে আসতে আমি আপনাকে কেন মানা করব? আমার দেশের একজন মানুষ যদি বিদেশে আসার পর সে টাকা ইনকাম করে কোনো কিছু করতে পারে, তার কেরিয়ার করতে পারে, তাহলে আমি তাকে মানা কেন করব? অবশ্যই আমি তাকে ওয়েলকাম জানাবো যে আপনি আসেন। কিন্তু আপনারা যদি 5 থেকে 6 লাখ টাকা দিয়ে আসার পর মানসিক চাপ নিয়ে কাজ করেন, কিংবা অনেকে যে কাজ পায় না তাদের কি অবস্থা একটু চিন্তা করে দেখেছেন? আপনারা অবশ্যই, আমার দাবি কিংবা আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন কিংবা আসবেন, আপনারা সবাই দেশের 18 কোটি, এখন 20 কোটি জনগণ দেশে, 20 কোটির মধ্যে আপনি 2 কোটি বাদ দেন, 18 কোটি জনগণ এটা নিয়ে কথা বলেন। কারণ 2 কোটি হচ্ছে বিভিন্ন, আসলে কি বলবো, 20 কোটির মধ্যে দেখেন একটি বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে যদি এখন 20 কোটি জনগণ থাকে, তার মধ্যে হয়তোবা 2 কোটি মানুষ প্রফেশনালি মানে রাজনৈতিক করে, যাদের প্রফেশন এটা যে তারা রাজনীতি করে, এটা রাজনীতি দিয়ে তারা চলে। কিন্তু বাকি 18 কোটি মানুষ কর্ম করে খায়, তারা যে জীবিকা নির্বাহ করে এটা তাদের কর্মের মাধ্যমে। কারণ দেশের সব মানুষ কিন্তু রাজনীতির উপর নির্ভরশীল না। দেশের সাধারণ মানুষ ওই দলটাকেই চায় যে দল দেশের জন্য কাজ করবে। সাধারণ মানুষ কখনো এটা অপেক্ষা করে না যে আমি রাজনীতি করে আমি কোনো কিছু করব কিংবা আমি ওইখান থেকে মানে বাড়ি গাড়ি করব। তারা শুধু এটা চায় যে শান্তিতে কাজ করতে চায় এবং তাদের যে অধিকার, মৌলিক অধিকার, ওইগুলি তারা ফেরত চায়। আজ পর্যন্ত দেশের আইন ব্যবস্থা বলেন, দেশের দুর্নীতি বলেন, কোনো কিছু কি বন্ধ করতে পেরেছেন? কেউ পারে নাই। তারা শুধু এগুলি চায়। আপনারা রাজনীতি করবেন, আপনারা রাজনীতি নিয়ে আপনারা থাকেন, আপনারা করেন, তাতে কারো কোনো সমস্যা নাই। আপনার রাজনীতি করবেন, আপনার কোটি কোটি টাকা থাকবে, আপনার বাড়ি গাড়ি থাকবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে কখনো কোনো জনগণকে কথা বলতে কেউ দেখেছেন? তারা এগুলি নিয়ে কি কথা বলবে? তারা তো তাদের যে সমস্যা
এই যে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে যে বিদেশে আসা, এটা যে মানে একটা দুর্নীতি, এটা নিয়ে তারা কথা বলে না। কারণ তারা ভুলে গেছে যে এই বাংলাদেশে তাদেরও একটা অধিকার আছে, এটা তাদের মনে নাই। যদি মনে থাকতো তাহলে মানে এখন পর্যন্ত এটা মানে এরকম থাকতো না, এটা আরো আগেই বন্ধ হয়ে যেত। আজকে চিন্তা করা যায় যে প্রতিদিন যখন কাজে যায় কিংবা মানে রুম থেকে বের হয়, কোনো না কোনো মানে বাংলাদেশের মানুষের সাথে কথা হয় যে সে 2 দিন হয়েছে বিদেশে আসছে, তার অবস্থা খারাপ, কাজ পাইতেছে না, দালালে বলছে এত এত টাকা স্যালারি, এখন তার স্যালারি এত টাকা মানে কম। অনেকে কাজ পাইতেছে না, মানে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এটা নিয়ে যে তারা আইনি কোনো প্রক্রিয়া নেবে কিংবা আইনের কোনো ব্যবস্থা নেবে, এই অবস্থাও নাই। কিভাবে নেবে? এখানে তাদেরকে দেখবে নাকি তাদের পরিবারের সাথে তারা এগুলি শেয়ার করবে? কারণ প্রতিটা পরিবার কিন্তু এই সমস্যাগুলি নেওয়ার জন্য প্রস্তুত না, যে আমার সন্তান বাইরে গিয়ে বিপদে আছে কিংবা সে সমস্যায় পড়ছে, সে টাকা পাঠাতে পারবে না। এটা শোনার জন্য প্রতিটা পরিবার কিন্তু প্রস্তুত থাকে না। হয়তোবা কিছু সংখ্যক পরিবার আছেন যারা হয়তোবা ম্যানেজ করে নিতে পারে। তো দেখেন, আমি ভিডিওতে আসলে এইগুলি নিয়ে আমি কথা বলি, আর হচ্ছে যে আমি কথা বলার সময় মানে আমার এরকম ইচ্ছা হয় যে আমি সারাক্ষণ মানে লাইভে থাকি, যে লাইভে থেকে সারাক্ষণ আমি আমার দেশের মানুষ যদি আমাকে কেউ কমেন্ট করে যে বিদেশে আসবে, আমি তাকে না করবো যে 5 থেকে 6 লাখ টাকা দিয়ে ভাই বিদেশে আসেন না। মানে আমার ইচ্ছা হয় যে আমি সারাক্ষণ দিন রাত 24 ঘন্টা আমি লাইভে বসে থাকি, কিন্তু এটা তো কখনো সম্ভব না। কারণ মনে করেন যে 14 ঘন্টা ডিউটি করার পর হয়তো বা 4-5 ঘন্টা ঘুমায়, আবার সকালে ডিউটিতে যাইতে হয়। তারপরও চেষ্টা করি এই সামান্য ছোট একটা চ্যানেল দিয়ে মানে যে কদিন আমাকে কমেন্ট করে আমি তাদেরকে সতর্ক করার চেষ্টা করি। একজন দেশের সচেতন নাগরিক হিসেবে অবশ্যই দেশের মানে সত্য এবং নীতিকতা তুলে ধরা দরকার আমাদের সবার, শুধু আমার না। আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই, এখন ফেসবুক চালায় না এরকম মানুষ খুব কম আছে। আমি নিজে হয়তো বা চালাইতাম না, যেটাই হোক, আমি নিজেও এখন চালাই ফেসবুক। তো আপনারা সবাই নিজ ফেসবুক আইডি থেকে আপনারা সবাই একটা পোস্ট করেন যে মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রে যাওয়ার খরচ সর্বোচ্চ 80,000 টাকা করা হোক। এটা আমাদের দাবি। আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা এই পোস্ট করেন এবং আপনারা 6 মাস এটা নিয়ে মানে প্রতিবাদ করার চেষ্টা করেন। এই সমস্যাটা সমাধান করে আপনি বিদেশে আসেন, দেখেন আপনার জীবনটা কত সুন্দর হয় এবং আমাদের দেশ আগামী 5 বছরের মধ্যে কোন অবস্থানে গিয়ে দাঁড়ায়। তো দেখেন, ভিডিওতে আসলে বেশি কথা বললে হয়তো অনেকে মাইন্ড করে, তাই আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি আমার চ্যানেল হিসেবে না, আপনারা সবাই নিজের চ্যানেল হিসেবে সাপোর্ট করবেন এবং এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাই যে এই চ্যানেলটা আমি অনেক বড় করতে চাই এবং এই চ্যানেলটার মাধ্যমে আমি আমার দেশের সমস্ত দুর্নীতি কিংবা যত অন্যায় আছে আমি সব কিছু তুলে ধরতে চাই। আমাদের প্রবাসী ভাইদের সাথে যত অন্যায় করা হয়, তারা যে সমস্যায় পড়ে, সব কিছু আমি চাই একদিন এই চ্যানেলটার মাধ্যমে তুলে ধরতে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।